হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ব্যাগ। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে IUPAC নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা সংস্থা, একটা ইন্টারন্যাশনাল সংস্থা। এই সংস্থার দ্বারা অর্গানিক কম্পাউন্ডগুলোকে নোমেনক্লেচার করার ক্ষেত্রে একই আওতায় সমগ্র বিশ্বের সমস্ত অর্গানিক মলিকিউলসকে একই আওতায় অর্থাৎ একই রুলসের আওতায় আনার জন্য একটা কতগুলো সিস্টেমেটিক ওয়াইজ নোমেনক্লেচারের রুল দেওয়া হয়েছে। সেই রুলগুলোর উপর ভিত্তি করে অর্গানিক কম্পাউন্ডসের নামকরণ করা হয়। তো চলো শুরু করা যাক যে কিভাবে সে IUPAC রুলসগুলো অর্গানিক কম্পাউন্ডসের উপর কার্যকর করে। তো প্রথমে আমরা দেখব যে IUPAC এর ফুল ফর্ম কি। IUPAC এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সংস্থাটার উদ্দেশ্য ছিল সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো অর্গানিক কম্পাউন্ড আবিষ্কৃত হচ্ছিল, সায়েন্টিস্টদের মধ্যে তাদের নোমেনক্লেচার নিয়ে বিভিন্ন রকম কনফিউশন দেখা দিত। কোনো সায়েন্টিস্ট কোনো একটা অর্গানিক কম্পাউন্ডসের নাম রাখছে, তো সেই কম্পাউন্ডটারই নাম কোনো একটা অন্য দেশের সায়েন্টিস্ট সেই কম্পাউন্ডের নাম বি রাখছে। ফলে সায়েন্টিস্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে একই কম্পাউন্ডকে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমভাবে নোমেনক্লেচার করছে। ফলে তাদের কোনো একটা অর্গানিক কম্পাউন্ডকে চিহ্নিতকরণে সমস্যা দেখা দিচ্ছে। তার জন্য IUPAC নামক একটা সংস্থা গঠন করা হয়েছিল। এই সংস্থাটা সমগ্র বিশ্ব জুড়ে অর্গানিক কম্পাউন্ডগুলোর নোমেনক্লেচারকে একই আওতায় আনার জন্য বেশ কতগুলো নিয়ম বেঁধে দেয় এবং সেই নিয়মের উপর ভিত্তি করে অর্গানিক কম্পাউন্ডের নামকরণ করা হয়। তো আমরা প্রথমে এই চ্যাপ্টারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব। তো বেসিক কতগুলো জিনিস আছে সেগুলো আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার। যেমন এইখানে আজকে যে টপিকগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে যে অর্গানিক মলিকিউলস বলতে আমরা কি বুঝি। তারপরে আমরা জানি যে অর্গানিক মলিকিউলসের মেন ক্যারেক্টারে থাকে হচ্ছে কার্বন। তো সেই কার্বন সম্বন্ধে আমরা জানবো এবং কার্বনের বিশেষ একটা ধর্ম আছে, সেটা হচ্ছে কি ক্যাটিনেশন ধর্ম, সেই ব্যাপারে জানবো। তারপর কার্বনের বন্ডিং প্রপার্টি কী, কীভাবে কার্বনের বন্ডিং হয়, কার্বন অন্য একটা এলিমেন্টের সঙ্গে কিভাবে বন্ডিং করে সেই ব্যাপারে আমরা জানবো। তারপরে সেই কার্বনের হাইব্রিডাইজেশন কি থাকে বন্ডিং স্টেটে। হাইব্রিডাইজেশনের পরে আমরা কিছু এক্সারসাইজ দেখবো হাইব্রিডাইজেশনের উপরে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখব, নাম্বার 1, অর্গানিক মলিকিউলস। অর্গানিক মলিকিউলস আমরা বলতে যেটা বুঝি, কার্বন and some other element when forms a compound those compounds are called organic compounds।
carbon and some other elements when forms a compound, those compounds are called organic compounds. অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডসের ক্ষেত্রে কার্বন থাকে মেন ক্যারেক্টারে। ফর এক্সাম্পল CH3 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 CH2 CH3 CH3 O CH3 এটসেট্রা। আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা কম্পাউন্ডকে এগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ডসের আওতায় আসে। কার্বন মেন ক্যারেক্টারে থাকে এবং তার সঙ্গে আদার এলিমেন্টস আসতে পারে, যেমন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এসেছে, এখানে অক্সিজেন এসেছে। আরও কিছু যদি এক্সাম্পল দেখি, CH3 CO CH3, তারপরে CH3 CH2 CN এটসেট্রা। এই প্রত্যেকটা কম্পাউন্ডই অর্গানিক কম্পাউন্ডসের আওতায় আসে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা কম্পাউন্ডসের মেন ক্যারেক্টারে কিন্তু কার্বন আছে। দেখো এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এবং কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন চলে আসে, এখানে যেমন নাইট্রোজেন চলে এসেছে, এরকম কিছু আদার্স এলিমেন্ট আসতে পারে। তো এই ধরনের কম্পাউন্ডগুলো হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড। এবং সবসময় আমরা দেখতে পাবো যে অর্গানিক কম্পাউন্ডসে মেন ভূমিকায় থাকছে হচ্ছে কার্বন। তো এটা গেল কার্বন। তো আমরা দেখতে পেলাম যে অর্গানিক মলিকিউলসের ক্ষেত্রে সবসময় মেন ভূমিকায় থাকছে, মেন ক্যারেক্টার হচ্ছে কার্বন। তো কার্বনকে আমাদের বিশেষভাবে জানা দরকার যে অর্গানিক কম্পাউন্ডসের মধ্যে যেহেতু কার্বন মেন ক্যারেক্টারে থাকছে, এবং কার্বনে প্রকৃতিতে কার্বনের 3টে আইসোটোপ পাওয়া যায়। কার্বন, there are mainly 3 isotopes which are found in nature. এই 3টা আইসোটোপের মধ্যে ফর এক্সাম্পল C12, C13 এবং C14, এবং এদের রিলেটিভ অ্যাবান্ডান্স যদি দেখা যায়, অর্থাৎ প্রকৃতিতে কোন আইসোটোপটাকে কতটা পরিমাণে পাওয়া যায়, তাহলে আমরা দেখতে পাই C12 পাওয়া যায় 98.9%, C13কে প্রকৃতিতে পাওয়া যায় 1.1%, এবং C14কে পাওয়া যায় লেস দ্যান 0.0001%। তো আমরা দেখতে পাচ্ছি যে C12 আইসোমার এটা প্রকৃতিতে পাওয়া যায় 98.9%, C13কে পাওয়া যায় 1.1%, এবং C14কে পাওয়া যায় লেস দ্যান 0.001%, অর্থাৎ C14 আইসোমার প্রকৃতিতে পাওয়া যায় না বললেই চলে। তো আমরা আমাদের আলোচনায় যেহেতু দেখতে পাচ্ছি যে C12টা প্রকৃতিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তো আমরা একটু C12 আইসোমারটার দিকে তাকাবো, যে আইসোমারে আমরা কি কি দেখতে পাচ্ছি। তো C12 আইসোমার, এবং আমরা জানি কার্বনের অ্যাটমিক নম্বর হচ্ছে 6। এই 6টা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এবং এই 12টা হচ্ছে মাস নাম্বার।
তো আমরা যদি বলি এই C12 প্রোটন সংখ্যা কত, নাম্বার অফ প্রোটন, আমরা জানি যেটা অ্যাটমিক নাম্বার ওটাই হয় কি কোনো একটা এলিমেন্টের প্রোটন সংখ্যা, তাহলে নাম্বার অফ প্রোটন এক্ষেত্রে ইজ ইকুয়াল টু 6। আর নাম্বার অফ প্রোটন যা হয় একটা নিউট্রাল এলিমেন্টের ক্ষেত্রে সেটা হয় সেই এলিমেন্টের ইলেকট্রন সংখ্যা, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু 6। নাম্বার অফ প্রোটন গেল, নাম্বার 3 নাম্বার অফ নিউট্রন কত, আমরা জানি যদি মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার বাদ দিয়ে দেওয়া হয় কোনো একটা নিউট্রাল এলিমেন্টের ক্ষেত্রে সেটা হয় সেই এলিমেন্টের নিউট্রন সংখ্যা, তাহলে নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু 12 মাইনাস 6 ইকুয়াল টু 6। তাহলে যে কার্বন নিয়ে আমরা সামনে আলোচনা করতে যাচ্ছি, যে কার্বনের দ্বারা গঠিত কম্পাউন্ডের আমরা নোমেনক্লেচার করতে যাচ্ছি, সেই কার্বনের এটা হচ্ছে রূপ, অর্থাৎ তার অ্যাটমিক নাম্বার 6, মাস নাম্বার 12, তার নাম্বার অফ প্রোটন 6, নাম্বার অফ ইলেকট্রন 6 এবং নাম্বার অফ নিউট্রন হচ্ছে 6। এবার আমরা আরেকটু সামনের দিকে যদি এগোই, তাহলে কার্বনের একটা বিশেষ প্রপার্টি আছে, নাম্বার 3 টপিক, সেই প্রপার্টিটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বন। এই প্রপার্টিটা কেমন, কার্বনের একটা বিশেষ ধর্ম হচ্ছে কি, মানে কার্বন অন্য একটা কার্বনের সঙ্গে মিলে বন্ড তৈরি করার প্রবণতা অনেক বেশি দেখা যায়। অর্থাৎ যেমন এখানে যদি একটা ধরি কার্বন, কোনো একটা কার্বনের এলিমেন্ট সি, এই কার্বনের একটা বেসিক প্রবণতা হচ্ছে সে আরেকটা কার্বনের সঙ্গে জুড়তে চায় এইভাবে, আবার এই কার্বনটা কি সে আরেকটা কার্বনের সঙ্গে জুড়তে চায় এইভাবে, এই কার্বনটা আরেকটা কার্বনের সঙ্গে জুড়তে চায় এইভাবে। এইভাবে জুড়তে 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 আমরা দেখি যে প্রকৃতিতে কার্বন এইভাবে কার্বনের সঙ্গে কার্বন জোড়া কম্পাউন্ড মানে অসংখ্য অগণিত পরিমাণ দেখা যায়। এই কার্বনটা আরেকটা কার্বনের সঙ্গে জুড়তে যায়, এই কার্বনটা আরেকটা কার্বনের সঙ্গে জুড়তে যায়, এই কার্বন আরেকটা কার্বনের সঙ্গে জুড়তে যায়। এইভাবে কার্বন আরেকটা কার্বনের সঙ্গে জুড়ে যে কম্পাউন্ডগুলো তৈরি করে লং চেইন কম্পাউন্ড গঠন করে, এবং কার্বনের এই যে নিজের সঙ্গে নিজেই যৌগ গঠন করার যে প্রবণতা এটাকে বলা হয় কি ক্যাটিনেশন প্রপার্টি। এবং আমরা যদি আরেকটু সামনের দিকে আমরা আলোচনা করব কার্বনের বন্ডিংয়ের ব্যাপারে, কার্বনের ভ্যালেন্সি সবসময় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি 4। এই ভ্যালেন্সি 4 বলতে কি বোঝায়, যে কার্বন সে নিজের সঙ্গে হোক অর্থাৎ কোনো একটা আলাদা কার্বন হোক বা অন্য একটা এলিমেন্ট হোক, সবসময় কার্বনের মানে অন্য একটা কার্বনের সঙ্গে বা অন্য একটা এলিমেন্টের সঙ্গে জুড়তে পারবে কটা যোজ্যতা দ্বারা, সেটা হচ্ছে কি 4। অর্থাৎ যেমন আমরা যদি বলি যে কার্বনের ভ্যালেন্সি 4 কিভাবে বোঝায়, যেমন এখানে যদি আমরা 4টা হাইড্রোজেন লাগিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বনের ভ্যালেন্সি 4। আবার যদি ধরি যে একটা কার্বন আরও একটা কার্বনের সঙ্গে জড়িত হলো এবং এই কার্বনটা আরও একটা কার্বনের সঙ্গে জড়িত হলো এবং সে আবার আরেকটা কার্বনের সঙ্গে জড়িত হলো এবং আরেকটা কার্বনের সঙ্গে জড়িত হলো, এইভাবেও সে তার ভ্যালেন্সি ফুলফিল করতে পারে। অর্থাৎ আমরা সব সময় দেখতে পাবো যে কার্বন তার নিজের চারপাশে কেবল 4টা এলিমেন্টের সঙ্গে জুড়তে পারে, 4-এর বেশি এলিমেন্টের সঙ্গে কখনোই কার্বন জুড়তে পারে না। এটাই হচ্ছে কি কার্বনের ভ্যালেন্সি। অর্থাৎ কার্বনের ভ্যালেন্সি সবসময় যেটা দেখা যায় সেটা হচ্ছে 4। এখানেও আমরা দেখছি 4, এখানেও দেখছি আমরা 4, অর্থাৎ কার্বনের ভ্যালেন্সি সবসময় 4। তো
তো এটা গেল কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। আরেকটু যদি আমরা আগাই তাহলে আমরা 4 নম্বরে যাব বন্ডিং এর ব্যাপারে। অর্থাৎ কার্বন কিভাবে বন্ডিং করে। বন্ডিং দুইভাবে হতে পারে, যেমন নাম্বার 1 সিঙ্গেল বন্ড হতে পারে, ফর এক্সাম্পল সিঙ্গেল বন্ডের মধ্যে আমরা যদি দেখি CH3 বন্ড CH3, এই যে এই বন্ডটা, এটা হচ্ছে কি সিঙ্গেল বন্ড। আরও আমরা যদি তাকাই CH3 CH2 CH3, এটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, দুটোই হচ্ছে সিঙ্গেল বন্ড। এই সিঙ্গেল বন্ডের পাশাপাশি কার্বন আবার মাল্টিপল বন্ডও করতে পারে, যেমন নাম্বার 2 এই মাল্টিপল বন্ডে আবার কার্বনের দুই ধরনের কম্পাউন্ড দেখা যায়। কিছু কম্পাউন্ডে কার্বন কার্বন ডাবল বন্ড দেখা যায়, আবার কিছু কম্পাউন্ডে কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখা যায়। অর্থাৎ এই মাল্টিপল বন্ডে নাম্বার 1 ডাবল বন্ড এবং নাম্বার 2 হচ্ছে কি ট্রিপল বন্ড। ফর এক্সাম্পল ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের যদি আমরা এক্সাম্পল দেখি, কার্বন কার্বন ডবল বন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা বন্ড এবং তার উপরে আরেকটা বন্ড, অর্থাৎ এটাই হচ্ছে কি ডাবল বন্ড। ওকে, আবার এখানে যেমন ডাবল বন্ড দেখা যায়, একই রকমভাবে কার্বন কার্বন ট্রিপল বন্ডেরও এক্সাম্পল হয়, যেমন সি ট্রিপল বন্ড সি, এরকম। এইটা হচ্ছে কি ট্রিপল বন্ড। তো আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সিঙ্গেল বন্ড হয় আবার মাল্টিপল বন্ড হয়। সিঙ্গেল বন্ডের মধ্যে ফর এক্সাম্পল এই যে CH3 বন্ড CH3, এখানে দেখতে পাচ্ছি কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, আবার CH3 বন্ড CH2 বন্ড CH3, এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ড। আবার মাল্টিপল বন্ডের মধ্যে ডাবল বন্ড হয় এবং ট্রিপল বন্ড হয়। ডাবল বন্ডে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন ডাবল বন্ড এরকম, আর ট্রিপল বন্ডে দেখতে পাচ্ছি কার্বন কার্বন ট্রিপল বন্ড এরকম। তো এগুলো হচ্ছে কি কার্বনের বন্ডিংয়ের ব্যাপার। এরপরে নেক্সট টপিক আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, नंबर 5 हाइब्रिडाइजेशन। আমরা কার্বনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি C12 6, অর্থাৎ কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তো
তো কার্বনের ইলেকট্রন সংখ্যা যেহেতু 6, তো আমরা এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখি তাহলে সেটা দাঁড়ায় C6 1s2 2s2 2p2। এবং আমরা দেখতে পাচ্ছি কার্বনের ভ্যালেন্স সেলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4, এবং এটা হচ্ছে কার্বনের ভ্যালেন্সি 4-এর কারণ। তো ভ্যালেন্স সেলের ইলেকট্রনের সংখ্যা 4, এবং 2s এবং 2p-কে যদি আমরা লিখি, এটা হচ্ছে 2s এবং এটা হচ্ছে কি 2p। 2s-এ ইলেকট্রনের সংখ্যা 2 এবং 2p-তে ইলেকট্রনের সংখ্যা 1 করে। যেটা হয় কি, কার্বন যখন কোনো একটা কম্পাউন্ড ফরমেশন করে তখন এই যে এই 2s এবং এই 2p, এই যে অরবিটালগুলো আছে এই অরবিটালের মধ্যে মিক্সিং করে, এবং এই মিক্সিং করে নতুন কিছু অরবিটাল ফরমেশন করে। যেই অরবিটালগুলোকে বলা হয় কি হাইব্রিডাইজড অরবিটাল। অর্থাৎ এই s এবং p এরা সংকরায়িত করে যে নতুন অরবিটালগুলো ফর্ম করে সেগুলোকে বলা হয় কি হাইব্রিডাইজড অরবিটাল। এই কার্বনের ক্ষেত্রে দেখা যায় যে হাইব্রিডাইজেশন সাধারণত যেই ধরনের হাইব্রিডাইজেশন কার্বন কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায় সেগুলো হলো কি sp sp2 এবং sp3। এই 3 ধরনের হাইব্রিডাইজেশন কার্বনের কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায়। তো এখন কথা হলো কি, আমরা কিভাবে বুঝবো যে কার্বনের কোনো একটা কম্পাউন্ডে কার্বনের কোন হাইব্রিডাইজেশনটা আছে? তো সেটার জন্য আমাদের কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা এখন দেখব। Number of sigma bond around কার্বন, এবং এখানে হচ্ছে কি হাইব্রিডাইজেশন। যেমন কার্বন, কোনো একটা কার্বনের পাশে যদি সিগমা বন্ডের সংখ্যা 2 হয় তাহলে সেই ক্ষেত্রে সেই কার্বনের হাইব্রিডাইজেশন হয় sp। যদি কোনো একটা কার্বনের পাশে সিগমা বন্ডের সংখ্যা 3 হয় তাহলে সেই কার্বনের হাইব্রিডাইজেশন হয় sp2। আবার কোনো একটা কার্বনের সিগমা বন্ডের সংখ্যা যদি 4 হয় তাহলে সেই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এবার প্রত্যেকটার আমরা এক্সাম্পল দেখব। যেমন ফর এক্সাম্পল কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। আমরা এই কার্বনটার দিকে যদি ফোকাস করি, এই কার্বনটা, তাহলে এই কার্বনের চারপাশে টোটাল সিগমা বন্ডের সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি এই কার্বন এবং এই কার্বনের মাঝে সিগমা বন্ডের সংখ্যা 1, এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ডের সংখ্যা 1, এখানে 1 এবং এখানে 1। অর্থাৎ এই কার্বনের পাশে এই কার্বনের সঙ্গে যুক্ত টোটাল সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 4 সিগমা বন্ড।
আর আমরা জানি যে সিগমা বন্ড যদি 4 হয় তাহলে তার সংকর আয়ন হয় sp3। তাহলে এটা এই কার্বনটা হলো sp3 হাইব্রিডাইজড। নেক্সট এক্সাম্পল, কার্বন কার্বন ডাবল বন্ড, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এই এক্সাম্পলের দিকে যদি আমরা দেখি এবং এই কার্বনটার দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে এই কার্বনের চারপাশে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এবং এই কার্বন এবং কার্বনের মধ্যে যে ডবল বন্ড আছে এই ডবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড হয় এবং একটা পাই বন্ড হয়। অর্থাৎ এটা যদি সিগমা বন্ড হয় তাহলে এর উপরেরটা এটা হচ্ছে পাই বন্ড। তাহলে আমরা এই কার্বনের চারপাশে দেখতে পাচ্ছি এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড এবং এই একটা সিগমা বন্ড, অর্থাৎ তিনটা সিগমা বন্ড। এবং কার্বনের চারপাশে যদি সিগমা বন্ডের সংখ্যা 3 হয় তাহলে তার সংকর আয়ন হয় sp2। তাহলে এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড। আরেকটা যদি এক্সাম্পল দেখি, সি ট্রিপল বন্ড সি, এবং ফোকাস যদি করি আমরা এই কার্বনটার প্রতি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের এখানে এটা হচ্ছে একটা সিগমা বন্ড, এবং এই কার্বনের মধ্যে যে ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড হয় এবং বাকি দুটো হয় পাই বন্ড। অর্থাৎ এটা পাই বন্ড এবং এটাও পাই বন্ড, এই দুটোই হচ্ছে কি পাই বন্ড। তাহলে এই কার্বনের পাশে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিগমা বন্ড এবং এটা একটা সিগমা বন্ড, তাহলে দুটো সিগমা বন্ড, এবং দুটো সিগমা বন্ড হলে তার সংকর আয়ন হয় sp। তাহলে এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp, তাতে এই কার্বনটা sp হাইব্রিডাইজড। তো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে কোন কার্বনটা কোন হাইব্রিডাইজেশন স্টেটে আছে। তো এই হাইব্রিডাইজেশন হয়ে যাওয়ার পরে আমরা এখন কিছু প্রবলেম করব এবং সেই প্রবলেমের উপর বেস করে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তাহলে নাম্বার 6, এক্সারসাইজ on hybridization। Number 1, এখানে আমি লিখে রাখছি তোমাদের সুবিধার্থে যে নাম্বার অফ সিগমা বন্ড এবং হাইব্রিডাইজেশন। সিগমা বন্ড যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp, যদি 3 হয় তাহলে সেটা হবে sp2, এবং যদি 4 হয় তাহলে সেটা হবে sp3। এটা আমি লিখে রাখলাম। তাহলে এটার অ্যান্সার বলো।
এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের চারপাশে সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 4টা। তাহলে 4 যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তাহলে সিম্পল এই কার্বনের হাইব্রিডাইজেশন sp3। এক্সাম্পল নাম্বার 2, এই কার্বনের হাইব্রিডাইজেশন কি? তাহলে সেম একইভাবে আমরা যদি দেখি এই কার্বনের সিগমা বন্ডের সংখ্যা কত, তো আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের সঙ্গে একটা সিগমা বন্ড দ্বারা জড়িত আছে, এই হাইড্রোজেনের সঙ্গে একটা সিগমা বন্ডের সঙ্গে জড়িত আছে, এই হাইড্রোজেনের সঙ্গে একটা সিগমা বন্ড দ্বারা জড়িত আছে এবং এই ক্লোরিনের সঙ্গে একটা সিগমা বন্ড দ্বারা জড়িত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের সঙ্গে জড়িত সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 4 এবং 4 যদি হয় তাহলে এই কার্বনের সংকরায়ন হবে sp3। এক্সাম্পল নাম্বার 3, কার্বন এবং তোমাদেরকে বলতে হবে এই কার্বনের হাইব্রিডাইজেশন স্টেটটা কি, তোমরা আমাকে বলো। তো এটাকে যদি আমরা একটু ওপেন করে লিখি তাহলে আমরা দেখতে পাবো CH3 বন্ড সি, সে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন জড়িত আছে এবং ডবল বন্ড CH2। আমাদের হাইব্রিডাইজেশন নির্ণয় করতে হবে এই কার্বনটার। তো এই কার্বনের সঙ্গে জড়িত সিগমা বন্ডের সংখ্যা কত? আমরা যদি ক্লিয়ারলি তাকাই তাহলে আমরা দেখতে পাবো এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড এবং এখানে যে ডবল বন্ড আছে তার মধ্যে একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড, অর্থাৎ একটা সিগমা বন্ড এবং উপরেরটা হচ্ছে পাই বন্ড। তাহলে এই কার্বনের টোটাল সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 1 2 3 আর 3 হলে সে কার্বনের সংকরায়ন হচ্ছে sp2, অর্থাৎ এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড। ওকে, আরও যদি আমরা এক্সাম্পলের দিকে তাকাই, एग्जाम्पल नंबर 4, CH3 बॉन्ड C ट्रिपल बॉन्ड N। এখন তোমাদেরকে বলতে হবে এই কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কি। সিম্পল আমরা কিছু দেখব না, আমরা জাস্ট তাকাবো এই কার্বনের সঙ্গে জড়িত সিগমা বন্ডের সংখ্যা কত। তো আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব এই কার্বনের সঙ্গে জড়িত আছে একটা সিগমা বন্ড দ্বারা এবং এই কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড আছে তার মধ্যে একটা সিগমা বন্ড বাদ বাকি দুটো হচ্ছে পাই বন্ড। এই সিগমা বন্ড এবং পাই বন্ডের ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ারলি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আছে,
তো অত ডিটেলস এই মুহূর্তে দরকার নেই, যেটুকু দরকার আমি সেটুকু বলছি। যদি কোথাও ডবল বন্ড থাকে কার্বনের সঙ্গে জড়িত, তাহলে সেই ডবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড হয় এবং অন্যটা অবশ্যই পাই বন্ড হবে। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা সিগমা বন্ড হবে এবং অপর দুই বন্ড অবশ্যই পাই বন্ড হবে। এটা হচ্ছে নিয়ম। তো আমরা এখানে যদি দেখি তাহলে কার্বনের সিগমা বন্ডের সংখ্যা কত? এই এক এবং এই এক, দুই। তাহলে দুটা হলে কি হয়, সেই সংকরায়নটা হয়ে যাবে sp। তাহলে এই কার্বনটা যেই সংকরায়ন অবস্থায় আছে সেটা হচ্ছে কি sp হাইব্রিডাইজড। আরও যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল নম্বর 5, CH3 C ডাবল বন্ড ও CH3। এবং তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, তাহলে তোমরা কি বলবে? কিছু না, সিম্পল আগের মতোই আমরা দেখব যে এই কার্বনের সঙ্গে জড়িত সিগমা বন্ডের সংখ্যা কত। তাহলে আমরা যদি তাকাই তাহলে দেখব এই কার্বনের সঙ্গে জড়িত আছে এই একটা সিগমা বন্ড দ্বারা, এই কার্বনের সঙ্গে জড়িত আছে এই একটা সিগমা বন্ড দ্বারা, এবং এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে ডবল বন্ড আছে সেই ডবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড, অর্থাৎ একটা সিগমা বন্ড আর অপরটা হচ্ছে কি পাই বন্ড। তাহলে এই কার্বনের সঙ্গে জড়িত সিগমা বন্ডের সংখ্যা কত? 1 1 1, অর্থাৎ 3। এবং 3 যদি হয় তাহলে সে হাইব্রিডাইজেশন হয় কি sp2। তাহলে এই কার্বনটাও কি sp2 হাইব্রিডাইজেশন অবস্থায় আছে। ওকে, তাহলে এই গেল কি হাইব্রিডাইজেশন। আরও কিছু যদি আমরা এক্সারসাইজ দেখি এর আগের, যেমন সিঙ্গেল বন্ড এবং পাই বন্ডের উপরে যদি আমরা কিছু এক্সারসাইজ দেখি, অর্থাৎ এক্সারসাইজ 1, বন্ডিং exercise number 1, CH3 CH2 CH2 CH3। যদি তোমাদের বলা হয় যে টোটাল সিগমা এবং পাই বন্ডের সংখ্যা কত এই কম্পাউন্ডটাতে, তাহলে তোমরা কি বলবে? তো এই ধরনের কোশ্চেনগুলোতে করার আগে আমরা এটাকে সব সময় ওপেন ফর্মে দেখার চেষ্টা করব। যেমন এটাকে যদি আমরা ওপেন ফর্মে দেখি তাহলে এই কার্বনের সঙ্গে 3টা হাইড্রোজেন জড়িত আছে। তাহলে 3টা হাইড্রোজেনকে যদি ওপেন করে লিখি আমরা তাহলে এরকম দাঁড়াবে। এই কার্বনের সঙ্গে জড়িত কার্বন এই, এবং সেই কার্বনে 2টো হাইড্রোজেন জড়িত আছে। এই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন জড়িত আছে, সেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2। এবং এই কার্বনে আরেকটা কার্বন জড়িত আছে, সেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে কি 3। তাহলে আমরা জানি যে যদি কোথাও সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেখানে পাই বন্ডের কোনো অস্তিত্ব নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কোথাও আমরা ডবল বন্ড বা ট্রিপল বন্ড দেখতে পাচ্ছি না। এবং যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি আমরা না দেখতে পাই তাহলে আমরা চোখ কান নাক বন্ধ করে বলে দিতে পারি যে এইখানে কোনো পাই বন্ড নেই। তাহলে টোটাল সিগমা বন্ডের সংখ্যা কত? টোটাল সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13। তাহলে টোটাল সিগমা বন্ড ইকুয়াল টু 13। আরেকবার গুনি কনফার্মেশনের জন্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা। নাম্বার 2, CH3 CO O CH3। যদি বলা হয় এই কম্পাউন্ডটাতে টোটাল সিগমা বন্ড এবং পাই বন্ডের সংখ্যা কত, তাহলে তোমরা কি বলবে? তার আগে আমি এখানে লিখে দিই টোটাল পাই বন্ড ইকুয়াল টু 0। এই কম্পাউন্ডটাতে যদি বলা হয় নাম্বার অফ টোটাল সিগমা বন্ড এবং পাই বন্ড, তাহলে তোমরা কি বলবে? একই রকমভাবে এটাকে যদি আমরা ওপেন করে লিখে নিই, তাহলে এটা দাঁড়াবে সি তাহলে নাম্বার অফ টোটাল সিগমা বন্ড অর্থাৎ টোটাল সিগমা বন্ড ইকুয়াল টু এবং টোটাল পাই বন্ড ইকুয়াল টু কত? এই কম্পাউন্ডটার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু এখানে সবগুলো বন্ড সিঙ্গেল বন্ড নেই। আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা ডবল বন্ড আছে। তাহলে এখানেই আমাদের এন্ট্রি করেছে কি পাই বন্ড। তাহলে যেখানে আমরা দেখব ডবল বন্ড আছে সেখানে একটা সিগমা হবে এবং অপরটা পাই হবে। তাহলে এবার যদি আমরা কাউন্ট করি যে নাম্বার অফ টোটাল সিগমা বন্ড, তাহলে যেটা দাঁড়াবে সিগমা বন্ড হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে টোটাল সিগমা বন্ড ইকুয়াল টু 10। এবং টোটাল পাই বন্ড, যেখানে মাল্টিপল বন্ড থাকবে সেখানেই কেবলমাত্র পাই বন্ডের অস্তিত্ব থাকবে। যেখানে সিঙ্গেল বন্ড সেখানে কোনো পাই বন্ডের অস্তিত্ব থাকে না। তাহলে মাল্টিপল বন্ড আমরা দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডের মধ্যে এক জায়গাতেই আছে, এইখানে এবং সেখানে একটা সিগমা এবং একটা পাই। তাহলে টোটাল পাই বন্ড ইকুয়াল টু 1। এটা হচ্ছে সিগমা বন্ড এবং পাই বন্ড। ওকে, তাহলে আজকের লেকচার এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।